আমার নাম মোহাম্মদ আইনুল ইসলাম। আমি বীর যোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা। 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তথা গণহত্যা বিরুদ্ধে দেশকে মুক্ত করার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আমার যুদ্ধে অংশগ্রহণ ছিল 25শে মার্চ 71 সাল কেতকিবাড়ি ইপিআর ক্যাম্প থেকে। কেতকিবাড়ি সীমান্তে যে ইপিআর হেডকোয়ার্টার ছিল পাকিস্তান আমলে, ওইখানে আমরা অবাঙালি ইপিআরদের হত্যা করার পর ওই অস্ত্র দিয়ে আমার আনসার বাহিনীর প্রশিক্ষণ থাকায় ওই অস্ত্র দিয়ে ইপিআরের সঙ্গে আমি প্রথম যুদ্ধে অংশগ্রহণ করি। প্রতিরোধ যুদ্ধ সৈয়দপুর 10 মাইল বাজানপুর বাদগা ব্রিজ ওই এলাকাটাতে ইপিআরের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করি। 14 এপ্রিল পর্যন্ত আমরা ওইখানে প্রতিরোধ করেছিলাম। তো 14 এপ্রিলে পাক বাহিনী যখন দিনাজপুরে ঢুকে যায়, আমাদের সঙ্গে একটা প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। তো ওরা আবার ওই বাজানপুরে বাদগা ব্রিজটাকে উড়াই দেওয়ার চেষ্টা করলে, এক অংশ উড়ায়, কিন্তু তারপরে তারা কারখানা থেকে এখানে কাঠমাট নিয়ে যায়, ওটা ঠিক করে দিনাজপুর ঢুকে যায় এবং চতুর্পাশে জ্বালাও পোড়াও করে যখন দিনাজপুর ঢুকে গেল, আমাদের সঙ্গে ফাইট দেওয়ার পরে আমরা আর ওদের অত্যাধুনিক অস্ত্রের কাছে টিকতে পারলাম না। তখন আমরা ওইখান থেকে এখানে ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চলে গেল লোকজন। আমি আসলাম ইপিআরের সঙ্গে আপনার বড় সুশি, যেটা আপনার ওটা বোধহয় এখন পঞ্চগড়ের মধ্যে পড়ে, বড় সুশি সীমান্ত ইপিআর যে ক্যাম্প বড় সুশি, ভালোগঞ্জ বড় সুশি, ওই ক্যাম্পে এসে অবস্থান করলাম। ওখানে সারা রাত আমরা ছিলাম স্ট্যান্ড টু অবস্থায়। পরদিন এখন আমরা ওই প্রতিরোধ করার জন্য যেটা রাস্তা পঞ্চগড় হইতে দিনাজপুর, ওই রাস্তায় আমরা প্রতিরোধ করার জন্য বড় সুশি থেকে অ্যাডভান্স করলাম। পাক বাহিনী সাজোয়া যানবহরে একবারে রাস্তা দিয়ে মুভ করছে পঞ্চগড়ের দিকে। রাস্তার দুই সাইডে জ্বালাও পোড়াও করতেছে, যাক যেখানে পারছে হত্যা করছে। লোকজন তো অনেকে পালাতকা, তার মধ্যেও 2-4 জন যেখানেই পাইছে গুলি করে দিচ্ছে। আর পোড়া মাটি নীতির কঠোর অনুসরণ করে তারা চলছে সামনে। আমরা যখন ফায়ার দিচ্ছি তখন ওখানে আর আমাদের সঙ্গে ওরা প্রচণ্ড একটা যুদ্ধে অবতীর্ণ হয়ে যায়। তো আমাদের অস্ত্র ছিল সীমিত, অত্যাধুনিক অস্ত্রের কাছে আমরা টিকতে পারলাম না। খোলা মাঠে দিনের বেলা, খাওয়া দাওয়া তো নেই, সমস্যা অনেক ছিল। তারপরে আমরা ওইখান থেকে ব্যাক করে চলে আসলাম আবার বড়সুজি ক্যাম্প। বড়সুজি ক্যাম্পে ব্যাক করে আসার পর এখানে আসিয়া দেখি আমাদের আর কোনো কমান্ডিং অফিসার নাই, আমাদের কোনো অত্যাধুনিক অস্ত্র নাই। তখন ইপিআরের এক নায়ক সুবেদার কমান্ড করছিল। উনি বলল যে আপনারা যেখান থেকে আসছেন আপনারা সেই এলাকায় ফিরে যান, আর ওই নিজের এলাকায় যায় ওই প্রতিরোধ গড়ে তোলেন। কাজে আমরা আর এখন পাক বাহিনীর সঙ্গে সম্মুখে যুদ্ধে অবতীর্ণ হইতে পারতেছি না, আমাদের কাছে কোনো অত্যাধুনিক অস্ত্র নাই। তখন আমি চিন্তা করলাম যে তাহলে আমাকে আমার কেতকিবাড়িতে ফিরে যাইতে হয়। তো কেতকিবাড়িতে আমি তখন একা ওই রওনা দিলাম। তো আসার সময় আমার সঙ্গে দেখি যে আমার এই এলাকার আমবাড়ি এলাকা, ওটা গোমনাথ ইউনিয়ন, ওই এলাকার থেকে একজন লোক আমার সঙ্গে বেড়ায় আসলো। ওই লোকটার নাম হলো ইয়াসিন আলী। ও আবার ওই আমবাড়িহাটে শেষে দেখি তোলা মাসুল তুলেও জীবিকা নির্বাহ করছে। ওর ভাইগুলা জিলাপির দোকান টোকান করছে, মুজাহিদ ছিল। ও কীভাবে অস্ত্র নিয়ে ওইভাবে ওই ডিফেন্সে ছিল। তা আমরা দুইজনে খাকি পোশাকগুলো পড়া ছিল, বুট পড়া আছে। পঁচিশের ভিতর 13টা চার্জারে গুলি লোড ছিল, 65 রাউন্ড। তো আমি ওই আস্তে আস্তে বাড়ি আসিয়া বাড়িতে রাইফেলগুলি এগুলা রাখিয়া কেতকিবাড়ি ইপিআর হেডকোয়ার্টারের দিকে অগ্রসর হইলাম যে দেখি কি খবর। ওইখানে যা দেখতেছি যে ক্যাম্পটা লুট হচ্ছে, ক্যাম্পের তালা ভাঙ্গিয়া লোকজন মালামাল সব বাইর করে নিয়ে যাচ্ছে, লুটপাট করে নিয়ে যাচ্ছে। তখন আমি এবার যা বললাম যে তোমরা এই যে তালা ভাঙ্গি মালটা নিয়ে যাচ্ছ, এই ইপিআর যদি আবার ফিরে আসে তার মাল সামালা পাবে কি করে? এই লোকগুলো আবার কি করছে, আমাকে মারার জন্য তাড়া করছে। তাড়া করে যায় মফি নামে একজন লোক ছিল, হুডালু মফি বলে সবাই চিনত। ও কীভাবে একটা গ্যানেট পেয়েছিল, তার কাছে এই গ্যানেটটা ছিল। গ্যানেটের ব্যবহার তো সে জানতো না। ওই গ্যানেট নিয়ে আমাকে তাড়া করছে। আমি তখন নিরুপায় দৌড় দিচ্ছি উত্তরমুখী। তো উত্তরমুখে যায় ওই ইপিআর হেডকোয়ার্টার থেকে উত্তর পাশে
এই 150 গজের মধ্যে আমার ফুফার বাড়ি। তো ওই বাড়িতে যা উঠছি, আর এই হুটালু মুফি লোকটা এই গ্যানেট ধরে তাড়া করে দেয় আমার বাড়ির আঙ্গিনায় আমাকে গ্যানেট থ্রু করছে। তো গ্যানেটের ব্যবহার তো সে জানে না, না জানার কারণে গ্যানেট বিস্ফোরিত হইল না। কিন্তু আমার ফুফা বসেছিল চালিতে, ও উঠিয়া লাভ দিয়ে উঠে কথা, এই তুই মারলু রে, আমার সাথে মারলু রে, কি রে তুই কোথায় থেকে আসিল রে শালার, এই মারলু রে, কয়েক দৌড় দিল। তখন ওই মফি পালাই গেল। পালাই যাওয়ার পরে আমাকে বললে যে তুমি কি করছিলে এখানে? বসে আমি তো ওরা এই যে ডালডা টিন আর ইয়া ময়দার বস্তা ধরি পালাছে, ল্যাপ তো সব ধরি পালাছে। আমি বলছি দেখার নিয়ে আসো। হ্যাঁ বছর বাপ রে বাপ, এবার আমাকে শুধু মারলে মুখে তুই এখন বেড়াইস না। আমাকে ওখানে ঢুকে লাগলো। ঢুকে রাখার পরে আমার বিকালবেলা ও দুইটা ছেলে ছিল, জসিয়ার মতিয়া, এই দুইজন কাক দিয়ে আমার বাড়িতে দেখাই দিই। তা বাড়িতে আসলাম, আসি দেখি তো লোকজন তো পালাতক আর সব মানে গুজব ছড়াচ্ছে এক একটা এক সময়, কিন্তু পাক বাহিনী তখন আসে নাই। তো ওই বঙ্গবন্ধু বলছে ঘরে ঘরে দুর্গ গড়ো, হ্যাঁ যার যা আছে তাই নিয়ে যুদ্ধের প্রস্তুতি, শত্রুর মোকাবিলা করো। তা আমি তখন করলাম কি, এই যে আমার গ্রামের আমার চাচা আছে আবু আলম, সেক্রেটারি, এখনও বর্তমান আছে, বইতে উল্লেখ আছে, ওর নামটা আসছে। ওখানে আর্মির আসে, ওখানে নিয়ে গেছিলো স্পটে, নিয়ে যায়, ওখান থেকে তার প্রতিবেদন দিচ্ছে। তো ও বললো যে ইয়া আমি কয়েকজনকে আরও ওই এলাকার আর কিছু ছেলেপেলে ছিল, ওগুলো ডাকি নিয়ে আনে, বললেন যে আমরা একটা প্রশিক্ষণের ব্যবস্থা করি। না আমার কাছে অস্ত্র আছে, গুলিও আছে, প্রশিক্ষণের ব্যবস্থা করি। তারিখটা ছিল 18 এপ্রিল। 18 এপ্রিল 8টা 9টার দিকে আমরা ওই আবুল সেক্রেটারির বাড়িতে, ওই এখন প্রধানের বাড়িতে আছে আমাদের এই পরিষদের দক্ষিণ পাশে, ওইখানে ছিল বাড়ি। কোন সালে এটা 1971 সালের, হ্যাঁ 71 সালের এপ্রিল মাসের 18 তারিখ। হ্যাঁ রাত 8টার সময় 4-5টা ছেলেকে নিয়ে আঙ্গিনায়, খড়ের চল তখন, খড়ের ঘর বাড়ি, এই আঙ্গিনায় বসিয়ে আনে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছি, কেমন করে লোড আনলোড করতে হবে, কেমন করে ফায়ার করতে হবে। তো এক সময় এই আবুল সেক্রেটারি সামনে নিয়ে ওকে দক্ষিণ মুখ করে খাড়া করেছি, আর আমি উত্তর মুখে অস্ত্রটা উপরে ধরেছি ওর মাথার উপর দিয়ে, ধরে চেম্বারের মধ্যে গুলে ঢুকাই দিছি। ঢুকে দিয়ে এখানে ট্রেগার দাবি দেখাবো, মানে সেফটি কেস ডাউন করে ট্রেগার দাববো যে ফায়ার হবে না। এইটা করতে যায় আমার যে যখন চেম্বারে গুলি তুলছি, তুলে হাত দিছি, তার ট্রেগারের ভিতরে এই আঙুলটা রয়ে গেছে। আমি তখন বৃদ্ধা আঙুলটা চাপ দিয়ে উপরে উঠাই দিয়ে ট্রেগারটা সেফটি কেসটা ডাউন করবো, এই সেফটি কেস ডাউন করতে যায় ট্রেগার চাপ পড়ে গেল। চাপ পড়ে যাওয়া থেকে বুম করে ফায়ার হয়ে গেল। তখন রাত 11টা বাজে। এই গুলিটা যখন হয়ে গেল, এলাকার লোক তো সব আতঙ্ক। তখন আমি কী করলাম, এই গুলিটা হয়ে যাওয়ার পরে আমি আর ওদের প্রশিক্ষণের সঙ্গে বাদ দিয়ে বাড়ি এসেছিলাম। বাড়ি আসার পরে রাত গেল, সকালবেলায় দেখি আমাদের এই এলাকার চেয়ারম্যান ছিল তখন কুখ্যাত দালাল ওসমান চেয়ারম্যান নাম, ও তখনই চেয়ারম্যান ছিল, পাকিস্তানের মুসলিম লীগ করতো ও।
মানে রাস্তার ধরি না, এই যে রাস্তা বর্ডারের 500 গজ বা 200 গজ 100 গজ কোনো কোনো জায়গায় এরকম ফাঁকায় 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 গ্রামে 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 চলে গেছি একবারে গিরিয়ারডাঙ্গা নামক স্থানে। ওইখানে যা দেখি যে একটা পুরানা নদী ছিল। তো ওই নদীটা যেহেতু ইন্ডিয়া পাকিস্তান ভাগ হওয়ার পরে বর্ডারে লোকজনের যাতায়াত ছিল না, আর ওই নদীটা পলিপড়ি বন্ধ হয়ে গেছে। ওটা কচুরি পানা হয়েছে, সামান্য সামান্য কোনো কোনো জায়গায় পানির স্রোত যায়, আর পাশে দিয়ে জঙ্গল ঝাড়। তা আমি ওইখানে চিন্তা করলাম যে এইখান দিয়ে নামিয়া ইন্ডিয়া ঢুক। ওইখানে নামতে যায় দেখি যে ওটা যে পুরানা মানে নদী, ওইটা পলি মাটিতে ভর্তি হয়ে আছে। নিচের মাটিটা ঠিক মানে এত হালকা হয়ে আছে যেটা একবারে মানে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তোলা গেছে। তো যত মানে লড়াচড়া করি তত তোলা যায়। এক সম্পূর্ণ শরীর যখন তোলা দেওয়া ধরছে তখন আমি চিন্তা করলাম যে নিচে আরও কত গভীর আছে, আর এখানে কোথায় পড়লাম। তারপরে রাইফেল দিয়া কচুরি পানা এরকম দিয়ে আস্তে আস্তে করে কোনো রকম করে জঙ্গল টঙ্গল ধরে উঠে আসলাম। উঠে আবার ওই মাঠ একটা আছে, মাঠটাতে উঠলাম। ওটা জঙ্গল ঝাড়ে কিনার দিয়া, আর পাশে একটা মাঠের মানে অনাবাদি জমি, তবে বড় মাঠ। তখন তো জমির সবগুলোতে চাষাবাদ হইতো না, পতিত ছিল। ওইখানে যখন উঠলাম তখন আমার সারা শরীরে কাদা দিয়ে মাখে গেছে, অস্ত্র সব মাখে গেছে। উঠে যায় তো দেখি যে আমি আর খালি চোখগুলা আমার দেখা পাচ্ছি যে আমি তার সম্পূর্ণ কাদা। চিন্তা করছি যে সেটা কি সমান জায়গা দেখি নামলাম, এই হইলো কেন নদী ছিল। পরে আমি জানতে পারছি যে গিরিয়ান নদী। তখন আমি আবার ওই জঙ্গলের কিনার দিয়ে যাইতেছি যে আমাকে তো পাইলে গুলি করবে, তখন তো আর আমার কোনো ইয়া নেই। তো মরলে একটু চেষ্টা করি, দেখি যদি মত থাকে তো হবেই। এই মনে করে আবার সামনে আগাইছি। সামনে আগে দেখি যে ওই গিরিয়ার ডাঙ্গার উপর দিয়ে ব্রিটিশ আমলের একটা রাস্তা ছিল। ওটা আসিয়ানে আপনার বৌডাবরি বর্তমান বিডিআর ক্যাম্পের পূর্ব পাশ দিয়ে ঢুকিছে বাংলাদেশে আসিয়ানে। ওই রাস্তাটা উত্তর পাশে ইন্ডিয়ার দিকে, ওইখানে নদীটা সাবেক আছে কিন্তু অত মানে বেশি নাই, যদিও ভরা ঢুকে কিন্তু পানি আছে এতটা। আর উপরে একটা কাঠের ব্রিজ, কাঠের ব্রিজটা মনে আছে নতুন দেখা আছে, চকচক করতেছে। বড় বড় ইয়া দিয়ে লোহার ইয়া দিয়ে রিপিট করা আছে ওইটা, আর সাজানো আছে ব্রিজটা। ওই পাশেও রাস্তা ভাঙা, এই পাশেও ভাঙা, কিন্তু ওই নিচ দিয়া পাকিস্তানের মধ্যে খুব সীমিত বেলাক টেলাক বোধহয় হইতো, ওখান দিয়ে লোকজন চলাচল করতে হতো। ওই পানিটা একদম চকচকা দেখা আছে, মানে ওটা খাল তো, আর ওইখান দিয়ে লোকজনও মনে হয় যাওয়া ইচ্ছা করছিল, টুকটাক একটা রাস্তার মতো দেখা যায়। ওইখানে নামলাম, নামে দেখে এতটা পানি পাইলাম, পানিটা পরিষ্কার। ওইখানে সবগুলা ধুইলাম একেবারে, মানে উলুন বহায়া সব ধুয়ে টুয়ে অস্ত্রটা সব ধুইলাম। ধুয়ে ওপারেতে উঠলাম, উঠি যায় এখানে ইন্ডিয়া মানে ঢুকে গেলাম। ঢুকে যায় উপরে দেখি যে এই নদীর কিনারে একটা মোটা বাতাল ছিল চেহারা, ওইটার উপরে বসিয়ে সব চিপি টিপি না, লোকজন নাই, ফাঁকা জায়গা। উত্তর পাশে ওখান থেকে 2 কিলোর মতো হবে হুজুর সাহেবের মাজার, আর পূর্ব পাশে 8 কিলোর মতো হবে যে সিঞ্জার হাট, হ্যাঁ, দেওয়ানগঞ্জ উত্তর এই কোনাত হবে। ওখান থেকে দেওয়ানগঞ্জ ওই সিঞ্জারহাট থেকে উত্তর পাশে আরও ওই 1-1.5 কিলোর মধ্যে পড়ে। তা এই জায়গাটাতে যখন গেলাম, ওইটাকে ফিরিঙ্গির ডাঙ্গা বলে নাকি, মানে নাম তো আর আমরা ইন্ডিয়ান জানি না, পরে শুনছি তো এটা ফিরিঙ্গির ডাঙ্গা বলে। গোটা মাঠ, বাড়িঘর নাই। আর খেলা হুজুর সাহেবের এই যে একরামুল হুজুর সাহেবের না মাজার, ওইখানে ওইদিকে বসত বাড়ি। আর এদিকে মাঠটাতে এই সব ছোটো ছোটো জাতের বগই ছিল, ওই বগই গাছ টাছ মাঝে মাঝে ভোট বগই পড়ে। আমার তো ক্ষুধাও খুব লাগিছে, আর ওই পাশে যাই কাপড় টাপড় চিপিয়া পঁচিশে ধুইয়া এখানে গুলি আবার তুলি নিয়ে ওই কাপড়টা পরলাম। পরিয়া বেলা মানে প্রায় শেষ আছে, তা তখন এই হাঁটা দিলাম মাঠে 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 সামনে যাচ্ছি। আর ওই যে বগই ছিঁড়ে এর খাই, পেটের ক্ষুধা। এই ভোট বগির গাছ ছোটো ছোটো গাছ, খুব কাটা গাছে, বগইলে এত বড় বড় ছিঁড়ি খাই। আর যাইতে 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 এই মাগরিবের একটু পর পরে যায় পাইলাম হলদিবাড়ি থেকে যে রাস্তা দেওয়ানগঞ্জ আসছে, এই রাস্তা পাইলাম। কিন্তু রাস্তা পাওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছি যে রাস্তার 2 পাশে মানুষের এত চাপ, আবার বৃদ্ধ বনিতা। এখন যে এইসব লোক ভারতে ঢুকছে, সব হিন্দু সম্প্রদায়, কোথায় থাকবে কোথায় খাবে কেউ কারো খোঁজখবর মানে নিতেছে না। বাড়িঘর আত্মীয় স্বজন হতে কারো নাই, অনেক দূর দূরান্ত থেকে যায়। এখানে খুব ক্লান্ত অবস্থায় ওই
রাস্তার কিনার দিয়ে এখানে পড়ে আছে। হ্যাঁ, আর বাচ্চা কাচ্চার কান্নাকাটি। তা আমি তো এখন যা দেখি যে ওখানে তো সব লোকজন অচিনা, আর আমার একই অবস্থা। হ্যাঁ, তো রাস্তার উপর উঠলাম, উঠে আমি একটা অনুভব করলাম যে এইটা রাস্তা তো হলদিবাড়িয়ে গেছে, এই পাশে তো দেওয়ানগঞ্জ, এই রাস্তা দিয়ে এখন চলে যাব হলদিবাড়িতে। তো রাস্তার উপরে আমি উঠলাম, আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতেছে। তো রাস্তার উপর দিয়ে আর মাঝে সাঝে দুই দিকে গাড়ি চলাচল করতেছে, সিআরপিএফের গাড়ি, তারপরে হোমগার্ডের গাড়ি, আর্মিরও গাড়ি, পুলিশেরও গাড়ি। কিন্তু আমি যে একটা লোক অস্ত্র আছে আমার কাছে, পোশাক পরা আছে, এই কথা কারো জিজ্ঞাসা করার বা কোনো মনে কেউ করেনি। আমি আর হাঁটতেছি, আর পেটে যা ক্ষুধা, আর এই যে বগইলা খাওয়ার পরে পেটে একটা কল 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 শব্দ শুরু হয়ে গেল। পয়সা তো পকেটে নাই, খাবো কি, ক্ষুধা তো একটা ছিলই অন্তরে। তারপরে হাঁটতে এসেছে যতক্ষণ হলদিবাড়ি না পাই। অনেক হাঁটার পরে প্রায় 8টার দিকে চলে গেলাম হলদিবাড়ি। অনেক রাস্তা হাঁটতে হাঁটতে 8টা বাজে গেল প্রায়। ওখানে যা এখন চিনা জানার লোক নাই, আত্মীয় স্বজন নেই, পকেটে পয়সা নেই, কি করব। আর কেউ যখন জিজ্ঞাসা করতেছে না তাকে বলবো, লোক সব অস্থির, কিয়ামতের মতো অবস্থা। হ্যাঁ, আর প্রতিটা বাড়ি যা চোখে পড়ছে, বাড়িগুলো দেখ, একটা বাড়িতে 4টা-5টা পরিবার, সব পরিবারের মানে বাংলাদেশ থেকে যেগুলো গেছে উঠছে। এখন ওই বাড়িওয়ালাগুলাও নিজেরাই যে কি করে খাবে, খাবার ওদের পাকশাক করে খাবে তারও স্কোপ নেই। আর ক্ষেত খামার যেগুলা চোখে পড়ছে যাইতে দেখলাম মাঠে এই যে ছোটো ছোটো পাট ছিল, পাটগুলো সব ইয়া হয়ে গেছে, মানে ইয়া বেশি গেছে। এর মধ্যে চলে গেলাম বাজারে। যখন হলদিবাড়ি বাজারে উঠলাম, উঠার পর এখন যাইতে দেখি যে মানিকগঞ্জ গেছে রাস্তাটা, যেটা দেওয়ানগঞ্জের বাজারের উপর দিয়া মানিকগঞ্জ হয়ে সিংহ রোড হয়ে চলে গেছে বাড়ায় পঞ্চগড়ের দিকে ওই রাস্তা। আর ওই রাস্তাটা যেখানে, ওইটা 4 পথ মানে রেলপথ। আর এই রাস্তাটা যায় এখানে মানিকগঞ্জ চলে গেছে। আর একটা পাশে কিন্তু ওই আপনার রেল লাইনটা চৌপতির পাশের মাঠটাতে, ওইটাই কিন্তু থানার মাঠ। আর থানার মাঠের পূর্ব পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে জলপাইগুড়ি। তখন ওইখানে বটপাখুড়ির বিয়া দিছে, হিন্দু জায়গা তো, খুব বড় বটপাখুড়ির গাছ আছে রেল লাইনটার পাশে। ওইখানে দেওয়া চিন্তা করলাম যে এখন আমার তো লোকজনও নাই, আর কোনো পরিচিত লোক নাই, তো এখন লাইন ধরলাম, লাইন ধরে হাঁটা দিলাম। তো লাইনে হাঁটি যাব, পেট এখন কলকল করছে, ক্ষুধা লাগিছে। এখন সামনে যায় দেখি কিছু পাওয়া যায় কিনা। আর এখন তো রাত যত হয়েছে তত তো মানে শরণার্থী ছাড়া কেউ নেই। আর ওই যে 2-4টা নিরাপত্তা বাহিনীর গাড়িতে, আর্মির গাড়িতে কখন কোনখান দিয়ে কোন পাশে যাচ্ছে আসতেছে কেউ জিজ্ঞাসা করে না। আর আমিও তো কাকু ডাকি যে বলবো, এটা আমার সাহসও কুলাচ্ছে না। হাঁটতে হাঁটতে এক সময় যায় পাইলাম স্টেশনে যা দেখি 4টা গ্লাস লাগা, মানে কাঁচের ফ্রেম দিয়া, এই কুপি বাতি কেরোসিন তেল দিয়া জ্বালায় দিয়ে আনে, ওই স্টেশনের টিপ জ্বলতেছে, এগুলো লাগাই দিতেছে। আউট সিগনালের মাথা তো ওই কুপি বাতি জ্বালাই দিতেছে। যাই হোক, ওই স্টেশনের ভিতরে একটা চার দোকান ছিল। চার দোকান কয়েকটা ছিল, কিন্তু একটা খোলা ছিল। ওই দোকানটাতে একটা এইরকম বয়স্ক ছেলে হবে, এই 12 থেকে 13 বছর বয়সের ছেলে, ওই দোকানটা বসি আছে, চা বেচতেছে, পরোটা বলছে পাউরুটি বেচতেছে। আমার তো খুব ক্ষুধা লাগছে, দেখলাম যে ছোট ছেলে বসি আছে, পকেটে তো পয়সা চাইরে নাই, আর পয়সা নেই। এখানে আস্তে আস্তে বসলাম। বসার পরে দেখি তো এই মাঝে সাথে শরণার্থীগুলা যাচ্ছে, রুটি কিনতেছে, বাচ্চা কাচ্চা কান্দাকাটি করতেছে। ওই বেচা কেনার জন্য ছেলেটা বসেছিল। আর কেউ আসি চাও খাচ্ছে। আমি যাই বাচ্চারা বললাম যে বাবু, আমার তো খুব ক্ষুধা পাইছে, তো আমাকে একটা রুটি দিবে, পয়সা যদি পরে আমি পারে দিয়ে যাব। আচ্ছা, হ্যাঁ দাদা বসেন, দাদা করে আমাকে বলতেছে। ঠিক আছে, বসলাম। তোমার রুটি কত দাম? 9.30। 9.30 যে কি আমি বুঝি না। তারপরে চিন্তা করলাম যে কত পয়সা বা দাম, আর এই ছেলে মানুষ 9.30 করছে, আমি তো কিছু বুঝি না, আর কিছু বলতেও পারতেছি না। তো বলছে চা কত? চা গ্লাস করে বেচতেছে 9.10। এই 9.10 9.30 আমি বুঝতে পারলাম। তারপরে চিন্তা করছি আমার যখন পেটে ক্ষুধা, আগে খাই, তাড়াতাড়ি খাই। আবার চিন্তা করছি যে গার্জিয়ান আসে যদি বলে যে তুমি এখানে
কোথা থেকে আসছো কী খাইছো খাইছো পয়সা দাও, একটা সমস্যা হয়ে যাবে। তো বাচ্চারা তখন আমাকে বসতে বলছে, এই সাহসে আমি খাচ্ছি। রুটিটা তাড়াতাড়ি খায়া চা পানি খায়া না খাইছি, আর এই রুটি খায়া মানে পেটে আর এত ইয়া দিছে, মানে পায়খানার খুব চাপ হয়ে গেছে। তখন আমি বললাম, বাবু আমি আসি। ঠিক আছে, আমি পয়সা পরে তোমাকে আরো ওই যে 9-10 9-30 কী হবে এটা আমি আরো জিজ্ঞাসা করলাম না করে লাইনের নামিয়ে সোজা উত্তর দিকে হাঁটা দিলাম। এই লাইনের উপর দিয়ে হাঁটে যাচ্ছি, ডিপুটি সিগন্যাল যেটা এই লাইটটা দেখা আছে, এই বাতি মিটমিটকে জ্বলতেছে। আমি চিন্তা করছি এই এপ্রিল মাসের ওই ছেলেটার নজরুল বলি, ওই ছেলেটার নামটা স্মরণ হলো। এই 25 জন কারোর মধ্যে বললাম যে আমি এই 5 জন কাকে নিয়ে আসি, আর তুমি একটা ইয়া ছিল আপনার ইপিআর এর না, ইপিআর কি আর্মি ছিল, যাই হোক এমএফ ছিল লোকটা, ক্যাপ্টেন ইকবাল। আর দিনাজপুর থেকে যেটা আসছে এটা হলো যখন যুদ্ধ হতে হলে হ্যাঁ স্বাধীনতার পরে মানে বিজয়ের পরে আসলেন না আগেই চলে আসছেন? না, আমি আবার চিকিৎসার করে আসিয়া যুদ্ধে অংশগ্রহণ করছি নভেম্বর মাসে, এটা 28শে নভেম্বর।